কোশ্চেন নাম্বার 22 কি বলেছে, এক প্যাকেট তাস থেকে উদ্দেশ্য হিসেবে 4টি তাস তোলা হলো, 2টি তাস ইস্কাবন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমি মেইন কনসেপ্ট বলবো, অঙ্কতে কনসেপ্ট কি আসে সেটাকে বোঝো, সেটা বুঝলে তোমরা নিজে ভাষা লিখতে পারবে। কনসেপ্ট বলে দিচ্ছি কিভাবে করবো অঙ্ক, ঠিক আছে। এক প্যাকেট তাস থেকে 4টি তাস তোলা হবে, এক প্যাকেট তাস থেকে 4টি তাস তোলা হবে। কত রকম ভাবে? এক প্যাকেট তাসের মধ্যে 52টি তাস থাকে, যদি আমরা 4টি তাস তুলি তাহলে 52C4 রকম ভাবে আমরা তুলতে পারবো। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এটা কি মোট নমুনা বিন্দুর সংখ্যা। লিখবে যে 52টি তাসের একটি প্যাকেট থেকে 4টি তাসকে আমরা 52C4 রকম ভাবে টানতে পারি। এবার কি বলেছে, সেই 4টি তাসের মধ্যে 2টি তাস ইস্কাবন হবে, তার সম্ভাবনা কত? তো আমরা যে 4টি তাস টানবো সেই 4টি তাসের মধ্যে 2টি তাস ইস্কাবন, ইস্কাবন কতগুলো আছে? 13টা আছে ইস্কাবন। তার মানে 2টি তাস ইস্কাবন হবে। তো এই 13 মানে 13টা যে তাস আছে ইস্কাবন, সেখান থেকে দুটোকে আমাদের নির্বাচন করতে হবে। কত রকম ভাবে? 13C2 রকম ভাবে। কিন্তু তাস তো আমরা টেনেছি 4টা, বাকি দুটো ইস্কাবন হওয়া চলবে না। তাহলে বাকি দুটো কি হবে? ইস্কাবন বাদ দিয়ে বাকি যে তাসগুলো আছে সেই তাসগুলোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। এবার ইস্কাবন বাদ দিয়ে বাকি কতগুলো তাস আছে? ইস্কাবন যদি 13টা হয় তাহলে বাকি কত? 39, 39টা তাস থাকে। তাহলে বাকি দুটো তাস অবশিষ্ট 39টা তাস থেকে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ঘটনার অন্তর্গত। 2টি তাস ইস্কাবন হবে কত রকম ভাবে? এত রকম ভাবে। ইস্কাবন আছে 13টির মধ্যে থেকে 2টিকে নির্বাচন করব, আর বাকি 2টি তাস, বাকি 39টা আছে সেখান থেকে নির্বাচিত হবে। তাহলে এক্ষেত্রে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 13C2 ইন্টু 39C2 বাই 52C4। এটা হিসেব করলে একটু বড় আসবে, যদি আমরা এটা হিসেব না করি, এভাবে রেখে দিই, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সম্ভাবনা। চলে গেল। ভাষা লিখবে, ভাষা লিখে অঙ্কটা করবে, ঠিক আছে। এরপরে 23, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, একটি থলির মধ্যে 10টি 1 টাকার নোট আছে। 10টি 1 টাকার নোট, 7টি আধুলি ও 4টি সিকি আছে। থলির মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে নেওয়া 3টি মুদ্রার মধ্যে কোশ্চেন নাম্বার 1 একটি 1 টাকার নোট, কোশ্চেন নাম্বার 2 3টি 1 টাকার নোট এবং কোশ্চেন নাম্বার 3 প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে তোলার সম্ভাবনা কত? আধুলি, প্রথমে হচ্ছে 1 টাকার নোট, আধুলি আর সিকি। 1 টাকার নোট, ঠিক আছে, 1 টাকার নোট, আধুলি আর হচ্ছে সিকি। তোমরা লিখবে কোনটা কতগুলো করেছে। দেখবে 1 টাকার নোটের সংখ্যা আমি সংক্ষেপে করাচ্ছি, এখানে 10টি আছে, 10টি আছে। আধুলির সংখ্যা কত? 7টি আধুলি আছে, 7টি আধুলি আছে। তারপরে সিকির সংখ্যা কত? সিকি আছে হচ্ছে 4টি সিকি আছে। ভাষা লিখে নেবে কোনটা কতগুলো আছে, ঠিক আছে। আমাদের কি বলেছে, 3টি মুদ্রাকে আমরা নির্বাচন করব, 3টি মুদ্রাকে আমরা তুলবো। সেখান থেকে আমরা 3টি মুদ্রা, উদ্দেশ্যহীনভাবে আমরা 3টি মুদ্রা থলি থেকে আমরা তুলবো। তাহলে মোট মুদ্রার সংখ্যা কত? মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 21, ঠিক আছে, 21টা মুদ্রা। এই 21টা মুদ্রা থেকে আমাদের 3টি মুদ্রাকে টানতে হবে। কত রকম ভাবে আমরা টানতে পারবো, মানে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 21C3। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা 21C3। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। যদি হিসেব করি কত হবে? 20 ফ্যাক্টোরিয়াল 21 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 21 মাইনাস 3 মানে ফ্যাক্টোরিয়াল 18। কত হবে এটা? 21 ইন্টু 20, 21 ইন্টু 20 ইন্টু 19। এরপরে ফ্যাক্টোরিয়াল 18 আসবে, ফ্যাক্টোরিয়াল 18 এর সাথে ফ্যাক্টোরিয়াল 18 কেটে দিয়েছি, এখানে 6 থাকবে, ঠিক আছে। এটার সাথে এটা কাটলে কত হবে? এখানে 10 হবে, এখানে 3 হবে। 3 দিয়ে এটা কাটলে কত হবে? 7 হবে, এই তো। তাহলে 7 নং কত? 63, 3 হাতে 6, 7 থেকে 7 আছে কত? 13, 1330। এটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, যে 3টি মুদ্রা আমরা তুলবো সেই একটি 1 টাকার নোট,
যে তিনটি মুদ্রা আমরা তুলবো তাদের মধ্যে একটি 1 টাকার নোট হবে, একটি 1 টাকার নোট। তাহলে 1 টাকার নোট কতগুলো আছে? 1 টাকার নোট আছে 10টি। তো একটি 1 টাকার নোট কত রকম ভাবে হতে পারবে? একটি 1 টাকার নোট হতে পারবে, 10টি 1 টাকার নোট আছে, সেখান থেকে একটি আসবে। কিন্তু আমরা তো তিনটি তুলেছি আর কি, তিনটি মুদ্রা তুলেছি। মুদ্রা বলা আছে না কি বলা আছে, যাই হোক, মুদ্রা হোক বা নোট হোক, যাই হোক, কিছু একটা হবে আর কি। 1 টাকার নোট আমরা তুললাম একটা, কিন্তু আমরা তো তিনটি তুলেছি, তাহলে বাকি দুটো কি? বাকি দুটো এই দুটোর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো এই দুটো মোট কত আসে? আধুলি আর সিকি মিলে কতগুলো আছে? 11। তো 11টার মধ্যে যে কোনো দুটো হবে, 11C2। ঠিক আছে, 1 টাকার মধ্যে বলছে 10টা হবে, 1 টাকার মধ্যে 10টা হবে, তো 10টা 1 টাকার মধ্যে একটা হবে, 10 টাকার বলছি, 1 টাকার মধ্যে একটা হবে। ঠিক আছে, তো 1 টাকার মধ্যে একটা, 10টা থেকে একটাকে নির্বাচন করলাম, বাকি দুটো 1 টাকার হবে না। তো 1 টাকার বাদ দিয়ে বাকি কত? 11টা আছে, যেগুলো 1 টাকার না। তো 11টার মধ্যে দুটো হিসেব করলে 10C1 মানে 10 ইন্টু 11C2 যদি আমরা হিসেব করি ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9। তো 10 তো এখানে আছে, 10 ইন্টু 11 ইন্টু 10, এরপরে ফ্যাক্টোরিয়াল 9 এর সাথে কেটে যাবে বাই 2। ঠিক আছে, তো 2 দিয়ে এটা কাটলাম, কত? 5 হলো 55, মানে 550। তো এক্ষেত্রে নির্ণয় সম্ভাবনা আমাদের কত? এক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে আমাদের 550 বাই 1330, 0 কেটে গেল 55 বাই 133। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখি, এটাই অ্যান্সার। এরপরে বলেছে তিনটি 1 টাকার নোট। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে তিনটি 1 টাকার নোট। যে তিনটি মুদ্রা বলি বা নোট বলি আমরা টানলাম, সেই তিনটি কি হবে? 1 টাকারই হবে। ঠিক আছে, তিনটি 1 টাকার হবে। তো তিনটি যদি 1 টাকার হতে হয়, 1 টাকার নোট কতগুলো আছে? 10টি আছে। তো 10টি 1 টাকার নোট থেকে তিনটি 1 টাকার নোটকে নির্বাচন করা যায়। লিখবে 10টি 1 টাকার নোট থেকে তিনটি নোটকে নির্বাচন করা যায় 10C3 এরকম উপায়ে। মানে এটাই হচ্ছে নমুনা বিন্দুর সংখ্যা এই ঘটনার অন্তর্গত। হিসেব করলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 10 কে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8, এরপরে ফ্যাক্টোরিয়াল 7 থাকবে, ফ্যাক্টোরিয়াল 7 কেটে যাবে, এখানে 3 ইন্টু 2। ঠিক আছে, 3 দিয়ে 9 কাটলাম, কত? 3 হবে। 2 দিয়ে 8 কাটলাম, কত? 4 হবে। 12, তাহলে কত? 120। এক্ষেত্রে অ্যান্সার কত? এক্ষেত্রে অ্যান্সার আমাদের হচ্ছে 120 ডিভাইডেড বাই 1330, মানে 12 বাই 133। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে হবে। কোশ্চেন নাম্বার 3 এখানে করছি, কোশ্চেন নাম্বার 3 প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে। কোশ্চেন নাম্বার 3 দিয়ে করছি, এটা হচ্ছে 23 কোশ্চেন নাম্বার 3। প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে, তিনটি মুদ্রা টেনেছি, তো তিনটির মধ্যে প্রত্যেক প্রকারে, তার মানে 1 টাকার মুদ্রা একটি হবে, আধুলি একটি হবে, সিকি একটি হবে। তো কত রকম ভাবে আমরা নির্বাচন করতে পারি? লিখবো যে প্রত্যেক প্রকারের মুদ্রা নির্বাচন করা যায়। ঠিক আছে, প্রত্যেক প্রকারের মুদ্রা একটি করে নির্বাচন করা যায় 10টা 1 টাকার মুদ্রা থেকে একটা 10C1, 60টি 1 টাকার মানে 60টি আধুলি থেকে একটি, আর হচ্ছে 4টি সিকি থেকে একটি, এত রকম ভাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে আমাদের? আর এটা হিসেব করলে কত আসবে? 10C1 মানে 10, 7C1 মানে 7, 4C1 মানে 4, 28, 0। অ্যান্সার হবে 280 ডিভাইড বাই মোট কত ছিল? মোট ছিল হচ্ছে 1330। তাহলে এখানে 0 কাটতে পারছি, 28 বাই 133, 7 দিয়ে কাটতে পারবো এটাকে, 7 দিয়ে কাটলে এটা 4 হবে, আর 7 দিয়ে কাটলে 1 9 19, 4 বাই 19, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কতে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 24 বলেছে উদ্দেশ্যহীন ভাবে নির্বাচিত কোন অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? এখানে দুটো কোশ্চেন বলেছে, তারপরে বলেছে যে অধিবর্ষ নয় এরকম কোন বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত?
প্রথমে অধিবর্ষের জন্য হিসেব করতে বলেছে। অধিবর্ষ মানে যেটাকে আমরা বলি লিপ ইয়ার, ঠিক আছে। লিপ ইয়ারে একদিন বেশি থাকে, 366 দিন থেকে। নর্মালি আমাদের বছরে 365 দিন থাকে, লিপ ইয়ারে 366 দিন থাকে। তো অধিবর্ষ মানে হচ্ছে যেটাকে আমরা লিপ ইয়ার বলি, ঠিক আছে, লিপ ইয়ার। তো তার মানে বছরে 366 দিন, এই লিপ ইয়ারে 366 দিন। এই 366 দিনের 53টি সোমবার থাকার সম্ভাবনা কত বলেছে? 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? তো আগে আমরা দেখব কত সপ্তাহ হয়। 366 দিন আমরা সাইডে ভাগ করে দেখতে পারি। 300 প্রথমে লিখবো যে লিপ ইয়ারে মোট দিন সংখ্যা 366। 366 দিন কত সপ্তাহ হয়? যদি 7 দিয়ে ভাগ করি তো কত? 5, 35, 1, 16, 7 দুগুণে 14, 2। তার মানে 52, ভাগফল 52 ভাগশেষ 2। এক সপ্তাহে 7 দিন হয় সেটা আমরা জানি। তার মানে 52টি সপ্তাহ পাচ্ছি। 52টি সপ্তাহ পাচ্ছি, তার সাথে 2 দিন এক্সট্রা পাচ্ছি, ঠিক আছে। 52টি সপ্তাহ। আমাদের বলেছে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত। সে সোমবার বলুক, রবিবার বলুক, মঙ্গলবার বলুক, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের হবে, ঠিক আছে। আমরা এখানে 52টি সপ্তাহ পাচ্ছি, তার মানে 52টি সোমবার তো থাকবেই, 100% চান্স, মানে সম্ভাবনা 1। 52টি সোমবার থাকবেই, যেহেতু 52টি সপ্তাহ আছে। বলেছে 53টি থাকার সম্ভাবনা কত। 2 দিন যে এক্সট্রা আছে, এই 2 দিনে আমাদের হিসেব হবে। এই 2 দিনের মধ্যে দেখবো সোমবার আছে কি নেই। এক্সট্রা যে আমাদের 2 দিন আছে, সেখানে দেখবো এই এক্সট্রা 2 দিনের মধ্যে যদি সোমবার থাকে তাহলে বলবো 53টি সোমবার আছে। 52 সপ্তাহ আমরা পাচ্ছি লিপ ইয়ারে, তার মানে 52টি সোমবার থাকবেই, ঠিক আছে। তো আমরা লিখবো যে কোনো লিপ ইয়ারে 52টি পূর্ণ সপ্তাহ এবং অতিরিক্ত 2 দিন থাকে। প্রথমে আমরা লিখবো যে লিপ ইয়ারে 52টি পূর্ণ সপ্তাহ এবং অতিরিক্ত 2 দিন থাকে, অর্থাৎ 52টি সোমবার থাকবেই। অতিরিক্ত 2 দিন কি কি বার হতে পারে আমরা সেটা দেখব। তো প্রথমে আমরা লিখবো যে লিপ ইয়ারে 52 সপ্তাহ এবং অতিরিক্ত 2 দিন থাকে। এবার এই অতিরিক্ত 2 দিন কি কি বার হতে পারে তোমরা লিখবে। এই অতিরিক্ত 2 দিন হতে পারে রবিবার, সোমবার। আমি সংক্ষেপে লিখছি, তোমরা লিখবে অতিরিক্ত 2 দিন হতে পারে রবি সোম। রবি সোম হতে পারে, সোম মঙ্গল হতে পারে। এবার রবি মঙ্গল লেখা যাবে না, রবির পরে মঙ্গল আসে না, রবির পরে সোমই লিখতে হবে। অতিরিক্ত 2 দিন আমাদের রবি সোম হতে পারে বা সোম মঙ্গল হতে পারে, আমি সংক্ষেপে লিখছি, অথবা মঙ্গল বুধ হতে পারে, অথবা বুধ বৃহস্পতি হতে পারে, বুধ বৃহস্পতি হতে পারে, অথবা বৃহস্পতি শুক্র হতে পারে, অথবা শুক্র শনি হতে পারে, অথবা শনি রবি হতে পারে। রবির পরে সোম, রবি সোম তো নিয়েছি। তাহলে অতিরিক্ত 2 দিন আমাদের এত রকম ভাবে হতে পারে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 রকম ভাবে হতে পারে। অতিরিক্ত 2 দিন 7 রকম ভাবে হতে পারে। তো লিখবো নমুনা দেশে অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 7। মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 7। যেহেতু অতিরিক্ত 2 দিন 7 রকম ভাবে হচ্ছে, তাই লিখবো মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 7। আমাদের বলছে সোমবার 53টি সোমবার, অলরেডি আমরা 52টি সোমবার পেয়েছি, ঠিক আছে। আর একটি সোমবার পাওয়ার জন্য আমাদের এই 7টি নমুনা বিন্দুর মধ্যে কোন কোন নমুনা বিন্দু চুজ করতে হবে। আর একটি সোমবার যদি এটা ঘটে, এই ঘটনা ঘটে রবি সোম, তাহলে তো বলতে পারবো আরো এক্সট্রা একটি সোমবার পেলাম 52, আর এখানে এক্সট্রা একটা 53টি হয়ে গেল। যদি সোম মঙ্গল হয় বাকি 2 দিন, তবুও তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সট্রা সোমবার আছে, 52টি সোমবার, এখানে একটি সোমবার, 53টি সোমবার। বাকিগুলো যদি ঘটে তাহলে 53টি সোমবার আমরা পাচ্ছি না, কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটা যদি ঘটে তাহলে আমরা বলবো 53টি সোমবার পাচ্ছি। অর্থাৎ 53টি সোমবার লিখবো যে 53টি সোমবার থাকার ঘটনায় নমুনা বিন্দুগুলি হলো, 53টি সোমবার থাকায় নমুনা বিন্দুগুলি কত কত? এত এবং অত, অর্থাৎ নমুনা বিন্দু 2টি, তাই তো। সুতরাং নির্ণয় সম্ভাবনা, সম্ভাবনা আমরা কত পাচ্ছি? এখানে 2টি নমুনা বিন্দু, আমাদের ঘটনায় 2টি নমুনা বিন্দু আছে।
2 বাই মোট নমুনা বিন্দু হচ্ছে 7, 2/7। তো এখানে সোমবার না দিয়ে যে কোনো বারে দিক না কেন, লিপ ইয়ার যদি হয়, লিপ ইয়ারে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? 2/7। এখানে সোমবার না দিয়ে অন্য যে কোনো বার দিলেই 2/7 অ্যান্সার হবে। ঠিক আছে, 53টি সোমবার থাকা লিপ ইয়ারের জন্য 2/7 অ্যান্সার হবে সব ক্ষেত্রেই। এবার এখানে একটা সেকেন্ড পার্ট আছে এই অঙ্কতে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলেছে অধিবর্ষ নয় এরকম বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা কত? অধিবর্ষ নয়, তো অধিবর্ষ নয় সেখানে 365 দিন থাকবে। অধিবর্ষ নয় 365 দিন থাকবে। যদি 7 দিয়ে আমরা ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে দেখব 364 একদিন এক্সট্রা থাকবে। ঠিক আছে, 7 দুগুণে 14, 1 5 7 35, ঠিক আছে, মানে 52টি সোমবার। লিপ ইয়ার নয় এরকম বছরেও 52টি সোমবার, মানে 52 সপ্তাহ থাকে, 52 সপ্তাহ থাকবে আর একদিন এক্সট্রা থাকবে। তার মানে 52টি সোমবার আমরা পাচ্ছি। লিপ ইয়ার নয়, আমরা লিখবো যে লিপ ইয়ার নয় এরকম কোন বছরে 52টি পূর্ণ সপ্তাহ এবং অতিরিক্ত একদিন থাকে। যেহেতু 52টি সপ্তাহ থাকে তাই 52টি সোমবার থাকবেই। অতিরিক্ত একদিন কি কি বার হতে পারে সেটা লিখবো। অতিরিক্ত একদিন হতে পারে, অতিরিক্ত একদিন হতে পারে সানডে হতে পারে, মানডে হতে পারে। এবার আগের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা নমুনা বিন্দু জোড়া হিসাবে এসেছে। কেন? কারণ 2 দিন এক্সট্রা ছিল, ঘটলে তো 2 দিনেই ঘটতে হবে। রবি সোম, সোম মঙ্গল এভাবে ঘটতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একদিন এক্সট্রা আছে, কোনো একটা সিঙ্গেল, শুধু সানডে, শুধু রবিবার ঘটতে হবে। ঠিক আছে, বা শুধু সোমবার ঘটতে হবে। এখানে রবি ঘটতে হবে, সোম ঘটতে হবে, যেহেতু 2 দিন ছিল। এখানে একদিন আছে, শুধু রবি ঘটতে হবে বা শুধু সোম ঘটতে হবে বা শুধু মঙ্গল ঘটতে হবে, শুধু বুধবার ঘটতে হবে, কোনো একটা ঘটতে হবে। বৃহস্পতিবার ঘটতে পারে, শুক্রবার ঘটতে পারে, শনিবার হতে পারে। তো এটা হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, মানে নমুনা বিন্দু, এটা হচ্ছে নমুনা বিন্দু। আমাদের এগুলো পাবো। এটা হচ্ছে নমুনা দেশ। নমুনা বিন্দু কতগুলো আছে? 1 2 3 4 5 6 7, 7টি নমুনা বিন্দু আছে। তো মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 7। মোট নমুনা বিন্দুর সংখ্যা 7। আর ঘটনার অন্তর্গত যে 53টি সোমবার থাকবে তার অন্তর্গত আমরা অলরেডি 52টি পূর্ণ সপ্তাহ পেয়েছি, তার মানে 52টি সোমবার তো আসেই। আর 53টি সোমবার হওয়ার জন্য এক্সট্রা একদিন সোমবার হতে হবে। তো সোমবার হতে হবে এরকম নমুনা বিন্দু কটা আসে? একটাই তো আসে। তাহলে লিখবো ঘটনার অন্তর্গত যে 53টি সোমবার থাকবে সেই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 1। সুতরাং নির্ণীয় সম্ভাবনা বা অধিবর্ষ নয় এরকম কোন বছরে 53টি সোমবার থাকার সম্ভাবনা 1/7। ঠিক আছে, তো এরকম যে অঙ্কই দিক না কেন, যদি অধিবর্ষ হয় তাহলে অ্যান্সার 2/7 হবে, যদি অধিবর্ষ না হয় অ্যান্সার 1/7 হবে। সে রবিবার হোক, সোমবার হোক, মঙ্গলবার হোক, যে কোনো বারের দিক না কেন, এই দুটোই অ্যান্সার 2/7 আর 1/7। অধিবর্ষের ক্ষেত্রে 2/7, অধিবর্ষ নয় সেক্ষেত্রে 1/7। নেক্সট অঙ্কতে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 25 বলেছে যে দুটি ঝোঁকশূন্য ছক্কা একসঙ্গে ছোড়া হয়, প্রাপ্ত স্কোর দুটি একসঙ্গে গুণ করা হয়। ঠিক আছে, গুণফলের মান 12 হওয়ার সম্ভাবনা কত এবং যুগ্ম হওয়ার সম্ভাবনা কত? এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার বের করতে বলছে, যে গুণফলের মান 12 হবে আর হচ্ছে গুণফলের মান যুগ্ম হবে। এই দুটো কেসে আমাদের সম্ভাবনা বের করতে হবে। দুটি ছক্কা ছোড়া হয়, দুটি ছক্কা, আমরা জানি দুটি ছক্কা ছোড়া হলে নমুনা দেশে অন্তর্গত মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6 স্কয়ার মানে 36। এবার 36টা নমুনা বিন্দু আমরা লিখবো না, দেখব কোন কোন নমুনা বিন্দুতে যে প্রাপ্ত সংখ্যা দুটি আসে সেই দুটি সংখ্যার গুণফল 12। 1 যদি নেই আমরা, যদি আমরা 1 নেই, 1 এর সাথে 12 গুণ করলে 12 হয়, তো 1,12 তো হওয়া সম্ভব না। 2 যদি নেই, আমরা লিখবো যে গুণফল 12 হওয়ার নমুনা বিন্দুগুলি হলো, লিখবো গুণফল 12 হওয়ার নমুনা বিন্দুগুলি হলো 2,6। এখানে এই দুটো গুণ করলে 12 হবে, উল্টে দেবো 6,2। প্রথম ছক্কায় 3, পরের ছক্কায় 4, এখানেও গুণফল কত? 12, উল্টে দেবো 4,3, এখানেও গুণফল
12। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছক্কায় প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল 12 হবে। কত রকম হবে? 2,6, 6,2, 3,4, 4,3। তার মানে 4টি নমুনা বিন্দু আমরা পাচ্ছি যেখানে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল হচ্ছে 12। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4। লিখে দিবে ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 4। সুতরাং নির্ণেয় সম্ভাবনা কত? 4/36। এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1, 4/36, 1/9। এবার কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলেছে যে যুগ্ম হওয়ার মানে গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা গণনা করতে বলছে। এখানে সেকেন্ড কোশ্চেনে আমাদের বলেছে যে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা কত। মানে যে দুটো সংখ্যা পেলাম তাদের গুণফল যুগ্ম হবে। যুগ্ম কখন হয়? দুটি সংখ্যা গুণ করলে কখন যুগ্ম হবে? দুটি সংখ্যা গুণ করলে তখনই যুগ্ম হবে যখন সংখ্যা দুটির মধ্যে কমপক্ষে একটি যুগ্ম, অর্থাৎ একটি সংখ্যা যুগ্ম হতে হবে। দুটি যদি যুগ্ম হয় তাহলে তো যুগ্ম হবেই গুণ করলে। দুটির মধ্যে যদি একটি যুগ্ম হয় সেক্ষেত্রেও গুণ করলে যুগ্ম হবে। কিন্তু দুটি সংখ্যাই যদি অযুগ্ম হয় তাহলে গুণফলও অযুগ্ম হবে। তাহলে আমাদের এরকম সংখ্যাগুলো চুজ করতে হবে, এরকম অঙ্ক চুজ করতে হবে যেখানে একটি যুগ্ম থাকে। তো আমরা লিখবো এখানে প্রথম সংখ্যা যুগ্ম। প্রথম সংখ্যা যদি যুগ্ম নেই, যুগ্ম, তারপরের সংখ্যা যদি আমরা অযুগ্ম নেই, এরকম নমুনা বিন্দু কতগুলো পাবো? যুগ্ম অযুগ্ম। অথবা প্রথমটা অযুগ্ম, প্রথমটা হচ্ছে অযুগ্ম ও পরেরটা হচ্ছে যুগ্ম, এক্ষেত্রেও আমাদের গুণফল কি আসবে? এক্ষেত্রে আমাদের গুণফল যুগ্ম হবে। অথবা দুটোই যুগ্ম, দুটোই যদি যুগ্ম হয় সেক্ষেত্রে আমাদের গুণফল যুগ্মই আসবে। তো আমরা এরকম তিনটে গেছে। এখন সবগুলো নমুনা বিন্দু লিখলে তো অনেক বড় হয়ে যাবে, তাই আমরা সবগুলো নমুনা বিন্দু লিখবো না, আমরা সমবায় প্রয়োগ করব। সমবায় প্রয়োগ করে সংক্ষেপে অঙ্ক করব। ঠিক আছে? যুগ্ম অযুগ্মর ক্ষেত্রে নমুনা বিন্দু কতগুলো পাবো? প্রথমটা আমাদের এই যে প্রত্যেকটা নমুনা বিন্দু যে পাচ্ছি, প্রত্যেকটা নমুনা বিন্দু প্রথম সংখ্যা যুগ্ম, প্রথম সংখ্যা যুগ্ম, পরের সংখ্যা অযুগ্ম, মানে এরকম কেস। প্রথম সংখ্যা যুগ্ম, পরের সংখ্যা অযুগ্ম। এখানে প্রথম সংখ্যা যুগ্ম, পরের সংখ্যা অযুগ্ম। যদি গুণ করি গুণফল কত আসবে? গুণফল আমাদের যুগ্ম আসবে। কত? 12 হচ্ছে যুগ্ম। অথবা যদি প্রথম সংখ্যা অযুগ্ম নেই, পরের সংখ্যা যুগ্ম নেই, এই যে প্রথম সংখ্যা অযুগ্ম, পরের সংখ্যা যুগ্ম, সেক্ষেত্রে গুণফল কত? 12 হচ্ছে। তো এরকম কতগুলো আমরা পাবো যুগ্ম অযুগ্ম? ছক্কার মধ্যে 6টি সংখ্যা আছে, সেই 6টির মধ্যে 3টি যুগ্ম, 3টি অযুগ্ম। তো আমাদের যুগ্ম চুজ করতে হবে। যুগ্ম কটা আছে? যুগ্ম আছে 3টে। 3টি যুগ্ম আছে, 3টি যুগ্ম থেকে একটি যুগ্মকে আমরা নির্বাচন করব। অযুগ্ম কটা আছে? অযুগ্ম 3টে আছে। যুগ্ম 3টে কি কি? 2, 4, 6। আর অযুগ্ম 3টে কি কি? অযুগ্ম 3টে হচ্ছে 1, 3, 5। ঠিক আছে? 1, 3, 5। তো 3টি অযুগ্ম থেকে একটি অযুগ্মকে আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারি? তো 3 into 3 মানে কত? 9। মানে এরকম 9টি নমুনা বিন্দু আমরা পাচ্ছি যেখানে প্রথম সংখ্যা যুগ্ম, পরের সংখ্যা অযুগ্ম। এবার প্রথম সংখ্যা অযুগ্ম, পরের সংখ্যা যুগ্ম। তো প্রথমে অযুগ্ম, অযুগ্ম কতগুলো আছে? অযুগ্ম 3টি আছে, 3টি অযুগ্ম থেকে একটি। যুগ্ম কতগুলো আছে? যুগ্ম 3টি আছে, 3টি যুগ্ম থেকে একটি। তো এক্ষেত্রেও আমরা 9 মানে 9টি নমুনা বিন্দু পাচ্ছি যেখানে প্রথম সংখ্যা অযুগ্ম, পরের সংখ্যা যুগ্ম। এরপরে দুটোই যুগ্ম, দুটোই যুগ্ম আমরা কত রকম ভাবে নির্বাচন করতে পারছি। তো যুগ্ম 3টি আসে, প্রথমে 3টি যুগ্ম থেকে যে কোনো একটি আসতে হবে। পরে এই সেম যুগ্মগুলো একই আছে, ওই 3টি যুগ্ম থেকেই আরেকটি আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? এখানেও 9 রকম ভাবে 3C13, 3C13, 9 রকম ভাবে। তো মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা কত পাচ্ছি? মোট নমুনা বিন্দুর সংখ্যা 27 লিখে দিবে। মোট নমুনা বিন্দুর সংখ্যা মানে মোট বলতে এই ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 27। তাহলে নির্ণেয় সম্ভাবনা কত হবে? যে প্রাপ্ত সংখ্যা দুটি বা প্রাপ্ত অঙ্ক দুটির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা, গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা হচ্ছে 27 বাই কত? 36 হচ্ছে মোট নমুনা বিন্দু। আমরা 9 দিয়ে কাটতে পারবো, 3, 9 দিয়ে কাটলে এখানে 4, 3/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।